পেটের টানে প্রাণটাই চলে গেল। তারাতলার দুর্ঘটনায় বিপর্যস্ত একটা গোটা পরিবার। পরিবারের 6 জনই কাজ করতেন এই গোডাউনে। 3 জন জীবিত, 3 জন মৃত। बजरंगबली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। पानी और चाहिए दादा? नहीं, कुछ नहीं चाहिए, हम लोग अभी गए ना बस दादा, अभी आपको बस पहुंचा रहे हैं। बाबा, बस निकाल लिया निकाल लो बाबा। बस बस दादा, पहुंच गए हम आ गए, बच गए, आप बच गए बस। কাজে এসেছিলেন 6 জন, বাড়ি ফিরছেন 3 জন। পরিবারের বাকি 3 জন শেষ তারাতলার এই ধ্বংসস্তূপের নিচে। বুধবারের দুর্ঘটনায় একই পরিবারের 6 জন চাপা পড়েছিলেন। বেঁচে ফিরলেন 3 জন, বাকি 3 জন মৃত। प्रशासन तो इतना हेल्प किया है तो आप बता भी नहीं सकते हम लोग। मेरा 5 भाई था, एक पापा था। और किसका देहांत हुआ है, किसका? मेरा 3 भाई का हुआ है। বিহারের বাসিন্দা রাজেন্দ্র কুমার এবং তার পরিবারের বেশ কয়েকজন এ রাজ্যে দিনমজুরের কাজ করতেন। তারাতলার গোডাউন নির্মাণের কাজে যুক্ত ছিলেন রাজেন্দ্র সহ তাদের পরিবারের 6 জন। বুধবারের বিপর্যয়ে সবাই ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। बजरंगबली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নামে সেনা। पानी और चाहिए दादा? नहीं, कुछ नहीं चाहिए, हम लोग अभी गए ना बस दादा, अभी आपको बस पहुंचा रहे हैं। बाबा, बस निकाल लिया निकाल लो बाबा। बस बस दादा, पहुंच गए हम आ गए, बच गए, आप बच गए बस। 6 জনকেই উদ্ধার করা হয়, কিন্তু সবাইকে বাঁচানো যায়নি। 6 জনের মধ্যে বেঁচে 3 জন। কেমন আছেন আপনি? আপকা कैसे है अभी? এবং आप कैसे हैं? কথা বলার अरे आपका भाई तो है उधर। अभी हम ठीक हैं, जा रहे हैं पापा को लेके गाँव। রাজেন্দ্র কুমার রামের ছোট ছেলে মনু কুমার তার অলৌকিক উদ্ধার গোটা রাজ্য দেখেছে। প্রায় 14 ঘন্টা আটকে থাকার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক বন্ধুকে ফোন করেন মনু। ফোনে কাতর আর্তি জানান। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মনুকে উদ্ধার করে সেনা, কিন্তু শেষ রক্ষা হয়নি। উদ্ধার হওয়ার 24 ঘন্টার মধ্যেই মারা যান মনু কুমার। মনুর প্রাণ গেলেও বেঁচে ফিরছেন তার বাবা এবং দাদারা। ये अचानक मतलब बिल्डिंग गिर पड़ा सबका सर पे। और आप उधर थे? हाँ हम थे। वो जो इंजीनियर मतलब पास किया था बिल्डिंग को, तो वो मतलब किस सोच के पास किया था हमको ये, हम लोग उनको बोले, वो लोग मेरा बात नहीं माना। अब अपना ठेकेदार को बोले थे कि जब हम काम करते हैं, मशीन चलाते हैं तो बिल्डिंग मतलब कभी कभी हिलता है। রুজি রুটির টানে বিহার থেকে বাংলায় কে জানতো এই আশাই শেষ আশা। অভিজিৎ চন্দ্র, প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভায় কালের সিন্ডিকেট। কালীকে দক্ষিণা না দিলে নাকি পাতা নড়তো না পুরসভায়। অভিযোগ, কালীর কথায় কাজ হতো, আবার হওয়া কাজ আটকেও যেত। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে। কালীবাবুর সামনে আমি দাঁড়িয়েছি, ওনার কাছে কথা বলার সঙ্গে সঙ্গে আমি কুকুর ছাগলের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে। বাট আবার বলছে আপনি তুই কত টাকা দিতে পারবি। আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না। কালীবাবুই সব। কয়ে কলকাতা, কয়ে কালী। কলকাতা পুরসভার কালীচরণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ, তৃণমূল আমলেই 2 সমর্থক ছিল। তারাতলায় বিপর্যয়ের পরে গ্রেফতার কালী, তারপরে একে একে প্রকাশ্যে কালীর নানা কীর্তি। প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের ওএসডি কালীচরণ। এক ঠিকাদারের অভিযোগ, কালীচরণের মন মতো দক্ষিণা না দিলে কোনো প্রজেক্টই পাস হতো না, এমনকি কাজ শেষ করার পর ফাইনাল বিলও পাওয়া যেত না। মেয়রের সঙ্গে দেখা করতে গেলেও অনুমতি নিতে হতো কালীর।
কলকাতা পুরসভায় কালী ব্যানার্জির সাম্রাজ্যের কন্ট্রোল রুম ছিল এই ঘর, এই মেয়রের ঘর। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম তিনিও এই ঘরের মেয়রের চেয়ারেই বসতেন। আর এই ঘরে ঢুকেই বাদিকে ছিল মেয়রের ওএসডির ঘর। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় এই ঘরে বসতেন। আর এই ঘরে যেতে গেলে তিনি ঠিকাদার হন বা তিনি কোনো আধিকারিক, তাকে 2-3টে হার্ডেল টপকে যেতে হতো। আর মেয়রের কাছে যাওয়া, কালী ব্যানার্জির সবুজ সংকেত না পেলে মেয়রের দেখা পাওয়া দুরস্ত। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। কালীরকে দেখা করতে গেলে তার বাইরে অনেক সাকরেতরা থাকে, তাদের মারফত তাদের নিয়ে তা কালীর কাছে যেতে হয়। আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে পেমেন্টের ব্যাপারে। আমি খুব অসুবিধায় ছিলাম পেমেন্টের ব্যাপারে। আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, কত টাকা দিতে পারবি। আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না। কালীবাবুই সব। ছোট লালবাড়িতে কালীর সাম্রাজ্য। অভিযোগ, কলকাতা একটা ইট গাঁথতে হলেও কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিতে হতো। কালী পরিচালনা করতেন পুরসভার বেশিরভাগ ইঞ্জিনিয়ারকে। কালীচরণের ঘনিষ্ঠ ঠিকাদাররাই পুরসভায় কাজ পেতেন। যারা বাইরে থাকে তারাই বলে কালীবাবুই মেইন, কালীবাবুর কাছে কালীবাবু বললেই সব হবে। কালীবাবুর ক্ষেত্রে ইঞ্জিনিয়াররাও ভয় ততস্থ। তার অতএব কালীবাবুর এগেনস্টে বিভাগীয় আধিকারিক থেকে ডিজি সবাই ভয় ততস্থ। কালীবাবু হচ্ছে মাথা, মেয়রের সমস্ত কিছু কালীবাবু, কোনো প্রশ্নই নেই। মেয়রের ধারে কাছে যাওয়া সম্ভব না ওকে বাদ দিয়ে, আর ও যাওয়ার অনুমতিই দেবে না। কালী সব, ওর লোকই টেন্ডার, ওর লোকই সব ওর লোক। বিরাট প্রভাব বিস্তার করে বসে আছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে সবই ওর রাজ্যত্ব চলতো। অভিযোগ, কালীর পকেট ভরলেই গ্রিন সিগন্যাল পেয়ে যেত যে কোনো বিল্ডিং প্ল্যান, যেমনটা হয়েছিল তারাতলার গোডাউন তৈরির ক্ষেত্রে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দাবি, তারাতলার গোডাউন তৈরির শুধুমাত্র প্রপোজাল প্ল্যান দেওয়া হয়েছিল। স্ট্রাকচারাল প্ল্যান, মাটি পরীক্ষা কিছুই করা হয়নি। এখানে শুধু প্রপোজাল প্ল্যান দেওয়া হয়েছে, আমি এই বিল্ডিংটা এখানে বানাতে চাই। ইঞ্জিনিয়ারিং যে প্ল্যানগুলো, অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইন বলুন, আর্কিটেকচার, সয়েল টেস্ট বলুন, সেই কোনো কিছুই দেওয়া হয়নি। কেন, তাকে তো জানানোই হয়নি। এখানে যে মাঝখানে মিডলম্যান ছিল বা যিনি কন্ট্রাক্টর ছিলেন আর কি, অ্যারেস্ট করা হয়েছে, তার তত্ত্বাবধানে পুরো জিনিসটা তৈরি হয়েছে, পুরো অন্ধকারে রেখে এবং খুব দ্রুততার সাথে। মানে জানুয়ারিতে আপনার ধরুন স্যাংশন হয়েছে, আজকে ধরুন যে ঘটনাটা ঘটেছে এই জুন মাসের, তার মধ্যেই ফুল স্ট্রাকচার তারা কমপ্লিট করে ফেলেছে, করে ঢালাই চালু করে দিয়েছে। কালীর দাপটে কাজ হতো, আবার হওয়া কাজ আটকেও যেত। এই যেমন কলকাতা পুরসভার ক্যান্টিন। ক্যান্টিনের কর্মীদের দাবি 2018-র পর একাধিকবার তাদের বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বেতন বাড়ানোর ফাইলে সইও করেছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগ, মেয়র সই করার পরেও সেই ফাইল আটকে দেন কালীচরণ। এটা আটকিছে কালীবাবু। মেয়র সাহেব 2বার সইও করেছে ফাইলের মধ্যে, কিন্তু কালীবাবু এটা আটকে দিয়েছে। কিন্তু বলেন না, আমরা গরিব লোক, আমরা যে আজকে 32 বছর হয়ে গেছে চাকরি করতে আমার, ঠিক আছে, আজকে আমার 32 বছর চাকরি করছে, মায়না কি আমার 8,500 টাকা মায়না। তদন্তকারীদের দাবি, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোটা অঙ্কের টাকার ডিল। তারপরে আইনের তোয়াক্কা না করে নির্মাণ চলেছে তারাতলায়। কলকাতা পুরো এলাকায় বহুতল তৈরির আগে অনুমতি নিতে হয় কলকাতা পুরসভার কাছ থেকে, বিল্ডিং প্ল্যান পাস করাতে হয় পুরসভা থেকে। প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের কম হলে এলবিএস বা লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারই প্রাথমিকভাবে প্ল্যান পাস করে দেন। 14.5 মিটার মানে G+3 বা খুব বেশি হলে G+4। কিন্তু প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে আর্কিটেক্ট মাস্ট। সেক্ষেত্রে সেই বিল্ডিং প্ল্যানে পুরসভার প্যানেলভুক্ত আর্কিটেক্টের ছাড়পত্র লাগে। প্ল্যান পাস হলে শুরু হয় বহুতল নির্মাণের কাজ। মাটি পরীক্ষার দায়িত্বে থাকেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গোটা নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, খতিয়ে দেখেন নিয়ম মেনে নির্মাণ হচ্ছে কিনা। পুরসভার নিয়ম অনুযায়ী কোনো বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার আগে স্পট ভিজিট বাধ্যতামূলক। স্পট ভিজিট করেন পুরসভার ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং বিভাগের আধিকারিকরা।
3 কাঠার কম জমি থাকলে সেটা করেন বড় অথবা ওয়ার্ডে নিযুক্ত ইঞ্জিনিয়াররা, আর 3 কাঠার বেশি জমি হলে ভেরিফিকেশন করে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। তদন্তকারীদের দাবি, তারাতলার ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। তদন্তকারীদের নজরে পুরসভার বিল্ডিং বিভাগের একাধিক ইঞ্জিনিয়ার এবং অফিসার। এরকম বহু জায়গায় বহু লোক ছিল যারাকে ডিফেক্টো মিনিস্টার, ডিফেক্টো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি পার্টিটাকেও দালালরা দখল করেছে, আর পুরো পশ্চিমবঙ্গকে দখল করে লুটপাট করেছে। মানুষ ভয়ে চুপ করেছিলেন, মুখ খুলতেন না। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। নিউজ 18 বাংলা। এবছর জানুয়ারি যৌতুকগৃহ নরেন্দ্রপুরের নাজিরাবাদ পুড়ে ছাই হয়ে যায় 2টি গোডাউন, ঝলসে মৃত্যু হয় 27 জনের। জলা জমি বুঝিয়ে বেআইনিভাবে তৈরি হয়েছিল নাজিরাবাদের এই গোডাউন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর 6 মাস কেটে গিয়েছে, হুঁশ ফেরেনি নাজিরাবাদের। দেখুন। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিল জ্বলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। ভয়াবহ দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান গোডাউন। গোডাউনের নকশা থেকে শুরু করে নির্মাণ সামগ্রী সবকিছু নিয়ে প্রশ্ন ফায়ার লাইসেন্স নিয়েও। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিল জ্বলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। এবছরের জানুয়ারি নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুন। গভীর রাতে পুড়ে ছাই 2টি গোডাউন, মৃত্যু হয় 27 জনের। এই গোডাউনগুলোর ক্ষেত্রে সেই সময় আমরা দেখিয়েছিলাম না আছে আগুন নেভানোর ব্যবস্থা, না আছে দ্বিতীয় দরজা বেরোনোর। আগুন নেভানোর ক্ষেত্রে এগুলোতে কোনো ব্যবস্থা কি ছিল? উত্তর হচ্ছে না। আগুন বিপর্যয়ের পর কেটে গেছে 6 মাস, হুঁশ কি ফিরেছে? দক্ষিণ 24 পরগনার নাজিরাবাদ, এখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে বেনিয়মের ছবি। অভিযোগ, অধিকাংশ গোডাউনেই ঢোকা বেরোনোর একটাই দরজা, ইমার্জেন্সি গেট তালাবন্ধ, সামনে জড়ো করে রাখা জিনিসপত্র। আগুন লাগলে বিকল্প রাস্তা দিয়ে বেরোনোর উপায় নেই। নাজিরাবাদে যেখানে আগুন লেগেছিল ওয়ামোমো এবং সঙ্গে একটি ডেকোরেটার্সের গোডাউন, তার পাশে ঢিলছোড়া দূরত্বে আরও একটি ডেকোরেটার্সের গোডাউন। তার সেকেন্ড দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেরোনোর দরজা, যেটা অলরেডি লক করা, যেটা লক রয়েছে, ওই যে তালা দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে সেকেন্ড দরজা, তার সামনে ডাই করে সামগ্রী রাখা রয়েছে। যদি আগুন লাগার ঘটনা ঘটে সেক্ষেত্রে বেরোনোর ক্ষেত্রে ভেতরে যারা থাকবেন তাদেরকে আসতে হবে, এই চাবিটি নিয়ে আসতে হবে, দেন এটা খুলতে হবে, দেন শাটার খুলে তারা বেরোতে পারবেন। আর এটা করার জন্য যে প্রপার স্পেস দরকার সেটা পাবেন না, তার কারণ পাশে এখানে ওয়াশিং মেশিন রাখা রয়েছে, যত্রতত্র ড্রাই করে জিনিসপত্র রাখা রয়েছে। এবং এই পরিস্থিতি সরিয়ে একজন মানুষের পক্ষে বা একজন শ্রমিকের পক্ষে এখান থেকে বেরোনো কি করে সম্ভব? গোডাউনগুলোতে আগুন নেভানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেই। অনেকে তো অনলাইনে ফায়ার সেফটি মেশিন কিনে রেখেছেন, কিন্তু সেগুলি ব্যবহার কি করে করতে হয় জানা নেই। অগ্নি নির্বাপন যন্ত্রে নেই সরকারি সিলমোহর, কারণ এখানে ফায়ার অডিট হয়নি। দ্বিতীয় পথ যেটা দিয়ে বেরোনো উচিত, যে পেছনে রয়েছে,
সেখানে তালা দেওয়া এবং জিনিসপত্র রাখা। তালা দেওয়া জিনিসপত্র আমাদের মোটে সেরকম কিছু নেই, কিন্তু প্রত্যেকদিন ওপেন হয় আবার বন্ধ হয়। কিন্তু এই আনন্দপুর এরিয়ায় একটা প্রবলেম কি আছে যে প্রচুর চোরের উৎপাত। তো আমরা যদি খুলে রাখি ওই সাইড দিয়ে আমাদের মালপত্র গায়েব হয়ে যায়। এই যে জায়গাটা দেখাবো, যেখানে যেটাকে এমার্জেন্সি ডোর বলা হচ্ছে, সেটা সম্পূর্ণ বন্ধ। ক্যামেরা দেখিয়ে দেবো, সম্পূর্ণ বন্ধ। এটা দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওটা আজকে করে নেবো আমরা। মানে এতদিন হয়নি? না, এতদিন হয়নি, আর করে নেবো আজকে। সেকেন্ড দরজাটা তো খোলা রাখা উচিত। অবশ্যই। সামনে আগুন লাগার ঘটনা ঘটলে মানুষ বেরোবে কোথা থেকে? ব্যাক সাইড দিয়ে বেরোনোর রাস্তা আছে, আমরা ওটা করে ক্লিয়ার করে বন্ধ। ওটা ক্লিয়ার করে নেবো আজকে। নাজিরাবাদ দক্ষিণ 24 পরগনার এই অঞ্চল আসলে ওয়েটল্যান্ড, জলাভূমি, রামসার সাইট। 1971 সালের রামসার কনভেনশন অনুযায়ী এই জলাভূমি ভরাট করে নির্মাণ বেআইনি। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বছরের পর বছর বেআইনিভাবে বোঝানো হয়েছে এই জলাভূমি। গজিয়ে উঠেছে একের পর এক বহুতল গোডাউন। এই ছবি 2011-র। সেই সময় নাজিরাবাদ মানে ছিল সবুজে সবুজ, জলা জমি, তার মাঝে কিছু কিছু নির্মাণ। 2018-র এই ছবিটা দেখুন, বেড়েছে গোডাউনের সংখ্যা। এবার দেখুন 2025-এর এই ছবি, জলা জমি কার্যত উধাও, যেদিকে চোখ যায় গোডাউন। স্থানীয়দের অভিযোগ, এই বেআইনি নির্মাণের পেছনে সোনারপুর উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তার স্বামী। পুলিশকে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি। হ্যাঁ, ধরে নিন 2021 থেকে স্টার্ট হয়েছে এগুলো সব টিম সরকার থেকেই বসাতো। স্থানীয় নেতা কে? নজরুল আলী মন্ডল হাত আছে, যিনি আমাদের আগের বিধায়ক ছিল। লোকাল নেতা আছে, অনন্ত মন্ডল আছে। এরাই সব নিজের দাঁড়িয়ে থেকে এগুলো কাজগুলো করিয়েছে। মানে আগের বিধায়ক ও ফিরদৌসী বেগমের হাজবেন্ড নজরুল মন্ডল, তার মদতে হতো। একদম যা হতো এখানে সব ওনার মদতেই হতো। এই দোকানগুলোর কোনো পারমিশন, অফিসিয়াল কোনো পারমিশন নেই। এগুলো বেআইনি দোকান, সব বেআইনি দোকান। হ্যাঁ, তৃণমূল জমানা দেখেছি সব হয়েছে। হ্যাঁ, গোডাউন হয়েছে। হ্যাঁ, তারাই যুক্ত হয়ে এগুলো করেছে। ওরা সবই জানতো। ওরা বিধায়ক জানতো? হ্যাঁ, ওরা তো সবাই জানতো। এই যে খালগুলো একদম রাতারাতি সব তৈরি হয়ে গেছে দোকানগুলো। আশা তো করছি কি যে নতুন সরকার যখন এসছে তখন নিশ্চয়ই কিছু না কিছু কাজ হবে। বছরের পর বছর ধরে বেআইনি নির্মাণ, ফায়ার সেফটির বালাই নেই। জানুয়ারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের তৎকালীন রাজ্য সরকার জানিয়েছিল ফায়ার অডিট হবে, কিন্তু নির্দেশিসার অডিট হয়নি, বেনিয়ম বন্ধ হয়নি। নজরুল মন্ডল অ্যান্ড টিম, যেটা ওনার আছে ফিরদৌসী বেগমের হাজব্যান্ড, যে প্রাক্তন বিধায়ক, ওনার যে হাজব্যান্ডের যেনার পুরো টিম, এভরি মান্থ বেয়ার মিনিমাম 60 to 70 লাখসের ট্রানজেকশন এখান দিক দিয়ে হতো। এই অ্যামাউন্টটা এখান দিক দিয়ে যেত, প্লাস সব জায়গায় ডিভাইড হয়ে থাকতো। পালাবদল হতেই বেনিয়মে কড়া রাজ্যের বিজেপি সরকার। নাজিরাবাদের ঘটনার 6 মাস পরেও ছবিটা বদলায়নি। ক্যামেরা সঞ্জয় মণ্ডলের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। বাগনানের নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 জুন বাগনানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ সামনে আসে। অভিযোগ সরাসরি তৃণমূলের উপপ্রধান এবং তার দলবলের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে এবং তারই আজ বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগনানে আমরা জানি 17 জুন একেবারে বেধড়ক মারধর করা হয়। সরাসরি সেই ঘটনায় অভিযোগ যায় তৃণমূলের উপপ্রধান এবং তার দলবলের বিরুদ্ধে। প্রশান্ত দে তিনি মারা যান এই ঘটনায়, অর্থাৎ খুনের অভিযোগ সরাসরি ওঠে। আর সেই বিজেপি কর্মী, অর্থাৎ নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে, তার বাড়িতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান, তার পরিবারের সঙ্গে কথা বলেন। অভিযুক্তদের ফাঁসির দাবি নিহতের পরিবারের। তৃণমূলের উপপ্রধান মফিজুর রহমানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ সামনে আসে। আমার স্বামী আমার ছোটোখাটো রাখি ব্যবসা নিয়েই সারাদিন কাটায়। সেই দিন হঠাৎ আমাকে 9টার পর কাজ নিয়ে বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলে গেল। 10:30 নাগাদ আমি ছেলেকে ফোন করতে বললাম, ছেলে ফোন করছে, মেয়ে ফোন করছে, বলছে যাচ্ছি। 12টার পর যখন ফোন করছি আর ফোনে পাচ্ছি না। তারপর আমার বোনপোকে তখন 1টা বাজে, তখন বললাম যে এখনও আসেনি, এরকম তো রাত তো করেনি। অন্যজন ফোন ধরার পর ও বলছে মেসো কোথায়, বলছে তোর মেসো মার্ডার হয়ে গেছে, এখান থেকে নিয়ে যা। বোনপোকে বলছে তুই এখানে আয়, তোকেও মেরে ফেলে দেবো। যারা আমার স্বামীকে হত্যা করেছে ওনারা যেন শাস্তি পায়, ওনাদের যেন ফাঁসি হয়, ওরা যেন না ছাড়া পায়।
আমার ছেলে মাল ফাল দিতে যায়, নিয়ে আসে আমার সঙ্গে। সেদিনে রাত্রিরে আমি জানিই না আমার ছেলে ঘর থেকে চলে গেছে, কিন্তু আমি ছেলের সঙ্গে দেখাও করতে পারলাম না, কথাও বলতে পারলাম না। মুখ্যমন্ত্রীরই ভরসা, ওই ছেলে মেয়েদের ভরসা মুখ্যমন্ত্রী, আর আমি বুক ধরেই বা কী করে থাকবো? আমার ছেলেটাকে এইভাবে কি করে মারলো, আমরা কি করে বাঁচবো এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে? যারা করেছে তাদের যেন শাস্তি হয়, যেন না ওদের ছাড় পায়, আর যেন ওদের ফাঁসি হয়। আমি ভোরবেলা খবর পেলাম যে আমার ছেলে এরকম, তো নুনথিয়া থেকে কয়েকটা ছেলের সঙ্গেই গেছিলো, একা যায়নি, ওর দিকে ডেকে নিয়ে গেছিলো, ও তো চলে গেছিলো। কিন্তু বাড়িতে যখন ফোন করছে উনি আর ফোনে বললো যাচ্ছি যাচ্ছি বললো, তারপর থেকে আর বলেনি। বলে কি তোমার ছেলেকে ফোন করে রেখে দিয়েছি, নিয়ে যাও, পুলিশ এগুলোকে দেখুক। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিচার চাইছে, এই বিচার নাহলে আমি তার ছেলেকে ফিরে পাবো নি, ভালো এখন বিচার চাই। পাতালে থাকলেও গ্রেফতার, বাগনানে বিজেপি কর্মী খুনে কড়া মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মী খুনে 51 জনের বিরুদ্ধে এফআইআর, জালে 10 জন এবং বাকিদের ধরতে কড়া বার্তা শুভেন্দু অধিকারী। আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আমি এখানে সিআইডি এবং আমাদের এই জোনের যিনি আইজি আছেন তিনি ছিলেন, এবং ডিআইজি, এসপি, জেলা শাসক সবাই ছিলেন। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজ নিহত প্রশান্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী এবং সেখানেই তিনি আশ্বাস দেন নিহত প্রশান্তদের মেয়েকে সরকারি চাকরি দেওয়া হবে, পাশাপাশি প্রশান্তর বাবা মাকে বার্ধক্য ভাতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বাস দেন নিহতের পরিবারকে। জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলার, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম, এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে। কারণ সরকারি চাকরি, স্থায়ী চাকরি পরীক্ষা দিয়ে হয়, এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি তিনি এটা করে দেখবেন। তামান্না খুনে প্রায় সব অভিযুক্তই গ্রেফতার। ভিন রাজ্য থেকে আরো 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তামান্নার মায়ের সঙ্গে বৈঠকের পরই জোর অ্যাকশন। গুরুগ্রাম, নাগপুর থেকে জালে আরো 12 জন। তামান্না খুনের বিচারে আইনের শাসন প্রতিষ্ঠিত, সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি মুখ্যমন্ত্রীর। সরকারের অগ্রাধিকার তামান্নার জন্য ন্যায় বিচার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। আর এরই মধ্যে তামান্না খুনের তদন্তে পিপি বদল। মায়ের দাবি মেনে সরকারি আইনজীবীকে বদল করা হয়েছে। বিভাস চট্টোপাধ্যায়কে পিপি নিযুক্ত রাজ্যের। তামান্নার বাড়িতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা সরকারি আইনজীবী। ওদের আমি কঠোর শাস্তি চাইছি, আমি 24 জনের কঠোর শাস্তি চাইছি। আমি ওদের ফাঁসি চাইছি, যাবজ্জীবন জেল চাইছি। যে কাজটা 1 বছর আগে করা দরকার ছিল সেই কাজটা টিএমসি সরকার করেননি, এখন করছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।
মামলাটা প্রায় 1 বছর হয়ে গেছে, কারণ অ্যাজ এ প্রসিকিউটর আমার পিও ভিজিট করা খুব জরুরি। আমি আমার তরফে মামলাটা কিভাবে করা যায় সেটার দিন দেখার জন্য আমার মনে হয়েছে যে ইনভেস্টিগেশনে আরও বেটার করে করা উচিত। আমি সেটা অফিসারদের যে ওনারা দেখেছেন ওনারা করবেন, কিন্তু যেহেতু আমার ট্রায়াল খুব তাড়াতাড়ি শুরু হবে, অলরেডি চার্জ ফ্রেম হয়ে গেছিলো, তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যেহেতু আমি প্রসিকিউটর হিসেবে এসেছি, ওনার আমার ওপর খুব আস্থা, আমার এটাই সবচেয়ে ভালো লেগেছে। তো আমি ওনার আস্থা কতটা রাখতে পারি আমাকে একটু চেষ্টা করতে। মেসির মতোই এগোবে সরকার, দাবি উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। আমাদের সরকারের এখনো সে অর্থে আঁতুর কাটেনি, এখনো আমরা কার্যত মাতৃক্রোড়ে সবে হাত পা একটু একটু ছড়াতে শুরু করছে। তো এই সরকার এই শিশুটি হাত পা ছড়াবে এবং জানেন শিশুর গ্রোথ খুব দ্রুত হয় এবং কিক মারাও শুরু করবে, দ্রুত কিক মারবে এবং এখন অব্দি সবচেয়ে বেশি গোল তো মেসিরই আছে, তো ওই স্তরেই কিক মারবে, চিন্তার কোনো কারণ নেই। রাজ্যে পালাবদলের পর হলদিয়ায় শিল্পে গতি আনতে তৎপরতা, বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ উদ্যোগ, হলদিয়া উন্নয়ন পর্ষদের স্পেশাল ড্রাইভ শুরু। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, গা ঘেঁষে বয়ে গেছে হলদি নদী। এই নদীর পাড়েই শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল। একের পর এক কারখানা। স্থানীয়দের দাবি এই কারখানাগুলির বেশিরভাগই তৈরি হয়েছে বছর 30 আগে। তৃণমূল জামানায় শুধুমাত্র ঝাঁপ পড়েছে, নতুন শিল্প কার্যত আসেনি। রাজ্যে পালাবদলের পর এবার হলদিয়ায় দিন বদলের তোড়জোড়। হলদি নদীর তীরে শিল্পে গতি আনতে তৎপরতা, সৌজন্যে হলদিয়া উন্নয়ন পর্ষদ। বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ ড্রাইভ শুরু করেছে তারা। এসডিএ কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছে এসবিএল কাছ থেকে, ওনারা জমি চাইছেন, ওখানে কিছু ডেটা সেন্টার করতে চাইছেন, তার জন্য যে আছে জমি চাইছেন, আলোচনা করে ওনাকে জমি দেব। হলদিয়া বন্দরকে কেন্দ্র করে শিল্পাঞ্চল, কিন্তু পলি জমে নাব্যতা কমেছে হলদি নদীর। এর জেরে হলদিয়া বন্দরে জাহাজ যাতায়াতে সমস্যা। স্থানীয়দের দাবি তৃণমূল জামানায় শিল্পাঞ্চলের উন্নয়নের কাজ থমকে ছিল। অভিযোগ হলদিয়া উন্নয়ন পর্ষদকে কার্যত অকেজো করে রাখা হয়েছিল। পালাবদলের পর হলদিয়া উন্নয়ন পর্ষদকে ফের সক্রিয় করা হয়েছে। চেয়ারম্যান করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো বৃহস্পতিবার বৈঠকে বসেন তিনি, একগুচ্ছ নির্দেশ দেন। শিল্পাঞ্চল জুড়ে যে দখলদারি হয়েছে তা উচ্ছেদ করা হবে। শিল্পের জন্য লিজে নেওয়া জমি ফেলে রাখলে তা ফেরত নেওয়া হবে। তাদের চিহ্নিত করে আমরা বোর্ডে ডিসিশন নেব, ওনাদেরকে সাফিসিয়েন্ট টাইম দিয়ে নোটিশ ইস্যু করা হবে কি আপনাদেরকে অ্যাজ পার টার্মস কন্ডিশন অফ অ্যালটমেন্ট অর্ডার লিজ ডিড কি যে পারপাসে ল্যান্ড দেওয়া হয়েছিল ওই পারপাসে আপনি কাজ করুন, আদারওয়াইজ আপনারা যে আছে এটা অ্যালটমেন্ট ক্যান্সেল করে আমরা অন্য এজেন্সিকে দেবো, অপশন করে অন্য ইন্ডাস্ট্রি আছে যে ভি আছে ওপেন মার্কেট এটা দিকে এগোবো। লক্ষ্য হলদিয়ার উন্নয়ন, লক্ষ্য হলদিয়ার শিল্পায়ন, সেই লক্ষ্যে নিজেদের কাজে গতি আনতে চাইছে এইচডিএ। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।